আসসালামু আলাইকুম। আজ ৩১ জুলাই ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমান ভারত সফর করলে কামালকে ফেরত দেবে ভারত। যুক্তরাষ্ট্রের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ। গাজার সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক চুক্তি। এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে তিনটি পরিকল্পনা নিয়েছে ভারতের বিজেপি সরকার। প্রথম পরিকল্পনাটি হলো কূটনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের। প্রথম প্ল্যানটি সফল না হলে বাংলাদেশ নিয়ে দিল্লি ১৯৮১ ও ২০০৭ মডেলের দিকে অগ্রসর হবে। তবে ওই মডেলে কোন ধরনের পরিকল্পনা আছে তা এখনো খোলাসা করা হয়নি। কূটনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছেন নরেন্দ্র মোদী এবং সাউথ ব্লকের নীতি নির্ধারকরা। এজন্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন প্রধান টার্গেট হচ্ছে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে সফর করানো। প্রয়োজনে দিল্লিতে তারেক রহমানের সফরের বিনিময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণ অনুযায়ী ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। তবে এজন্য তারেক রহমানকে আগে দিল্লি সফরের বিষয়টি চূড়ান্ত করতে হবে, এমন তথ্য দিয়েছে ভারতের সাউথ ব্লকের কয়েকটি বিশ্বস্ত সূত্র। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই এই সফরটি বাস্তবায়িত হবে। তবে সফরের সিদ্ধান্তটি তার একান্ত এখতিয়ার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সহ বেশ কিছু আমন্ত্রণ রিভিউ করা হচ্ছে। রিভিউ শেষে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমার সঙ্গে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রথম সাক্ষাৎ হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা বিস্তৃত কোনো বিষয় নিয়ে আলাপ করিনি, এটাই নিয়ম, কারণ এর জন্য আমাদের সময় পড়ে রয়েছে। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে আমরা দুজনে ঐক্যমত্য পোষণ করি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। বিচার প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জানা গেছে, এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারত সরকার ফিরিয়ে দিতে আগ্রহ না দেখালেও যদি বাংলাদেশ দিল্লির সঙ্গে সম্পর্ক গড়তে এগিয়ে আসে, তবে সারপ্রাইজ হিসেবে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেবে। আর বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়া গেলে দীর্ঘমেয়াদে ভারত অন্য দুটি প্ল্যানের দিকে অগ্রসর হবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি পাচ্ছেন না বলে ভারতের সংসদীয় কমিটিকে নিশ্চিত করেছে দেশটির সরকার। শেখ হাসিনার এবছরের শেষ নাগাদ দেশে ফেরার সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থান পরিষ্কার করে। একই সময়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান বৃহস্পতিবার জানিয়েছেন যে ভারত থেকে দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদনটি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও নিয়ম অনুযায়ী পরীক্ষা করে দেখছে বলে সংসদীয় প্যানেলকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি উল্লেখ করে যে সংকটজনক পরিস্থিতির মুখে পড়া ব্যক্তিকে আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের নীতি ও মানবিক ঐতিহ্যের অংশ। তবে এই মানবিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই ভারতীয় ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দেওয়ার নীতি কঠোরভাবে মেনে চলা হয়। কমিটির ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে ২ বছর স্থগিত থাকার পর ২০২৬ সালের ২৮ জুন থেকে পর্যটন ভিসা চালু হলেও তা আরও গতিশীল করার কথা বলা হয়।
এছাড়া 2026 সালে মেয়াদ শেষ হতে যাওয়া 1996 সালের তিস্তা পানি চুক্তির নবায়নে দ্রুত আলোচনা শুরুর তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ এবং জলবায়ু পরিবর্তন ও নদীর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে আলোচনার পরামর্শ দিয়েছে কমিটি। কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথাও এতে উল্লেখ করা হয়। বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সার্বিক সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। তৃতীয় মাত্রার ভ্রমণ পুনর্বিবেচনা করুন পর্যায় থেকে বাংলাদেশ ভ্রমণে দ্বিতীয় মাত্রার বাড়তি সতর্কতা পালনের কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতায় পরিবর্তনের অর্থ যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আরও নিরাপদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এই খবর জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলকে SMS পাঠিয়ে এই তথ্য দিয়েছেন সার্জিও গোর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতায় এমন উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার উপর যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন ঘটাচ্ছে। গত 6 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ তৈরির ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 5 আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট। এই সমাবেশের প্রস্তুতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 10 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী 5 আগস্টের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় নির্ধারণ করা হয়। এই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করেন নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন 10 দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। আরও উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি, জাগোপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতাহারি, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগোপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাইম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুর্শিদ সিদ্দিকী ও লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনকে ঘিরে 10 দলীয় জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এসব কর্মসূচি আগামী 3 আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া হবিগঞ্জে জুলাই পদযাত্রা 2026 কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এবার পড়শির খবর। ইরান ও তার সহযোগী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সময় মার্কিন সিনেটে রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোর উপর 100% পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের একটি বিলও প্রাথমিক অনুমোদন পেয়েছে। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওয়াশিংটনের দাবি, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত IRGCর হয়ে অস্ত্র ও কর্মী পরিবহনে অভিযুক্ত মহান এয়ারের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক জে হিলোটিন জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার আওতায় সাংহাই ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান, একটি রুশ এয়ার কার্গো সংস্থা এবং কয়েকজন জেনারেল সেলস এজেন্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, IRGC বা মহান এয়ারকে আর্থিক ও লজিস্টিক সহায়তা প্রদানকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে টিকিয়ে রাখতে সহায়তা করছে। এই ধরনের পক্ষগুলোকে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ এবং বিমান হামলার মাধ্যমে সামরিক চাপও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মার্কিন আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের জন্য তাদের সঙ্গে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ থাকবে। এছাড়া তৃতীয় দেশের কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে ভবিষ্যতে তারা সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
মাহান এয়ার নিজেকে বেসামরিক বিমান সংস্থা হিসেবে দাবি করলেও দীর্ঘদিন ধরে আইআরজিসির কুদস ফোর্সের সদস্য ও সামরিক সরঞ্জাম সংঘাতপূর্ণ এলাকায় পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এয়ারলাইনটি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই বরাবরই প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ অর্থনৈতিক চাপ নীতির অংশ হিসেবেই সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইরান সরকার বা নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইআরজিসি শুধু সামরিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, তাদের একটি বিস্তৃত অর্থনৈতিক নেটওয়ার্কও রয়েছে। খাতাম আল আনবিয়া নামে তাদের প্রধান প্রকৌশল প্রতিষ্ঠান এবং বুনিয়াদ তাউন সেপাহ বা আইআরজিসি সমবায় ফাউন্ডেশনের মাধ্যমে অবকাঠামো, তেল, গ্যাস, রিয়েল এস্টেট ও ব্যাংকিং খাতে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করা হয়। এছাড়া ছায়া তেল বাণিজ্য, ভুয়া কোম্পানি, চোরাচালান এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ সংগ্রহের অভিযোগও দীর্ঘদিন ধরে তুলে আসছে পশ্চিমা সংস্থাগুলো। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে মার্কিন মধ্যস্থতায় এক যুগান্তকারী শান্ত চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গঠন করা গাজা বোর্ড অব পিস বিষয়টি নিশ্চিত করেছে। সমঝোতায় অংশ হিসেবে হামাস পর্যায়ক্রমে তাদের সব অস্ত্র সমর্পণ করতে সম্মত হয়েছে। এর বিনিময়ে গাজা উপত্যকায় দখল করা অঞ্চলগুলো থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েলি বাহিনী। প্রকাশিত চুক্তির রোডম্যাপ অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যে গাজার যাবতীয় অস্ত্রের একটি চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে ভারী অস্ত্র, সামরিক কারখানা, সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং গোলাবারুদের গুদাম চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করা হবে। ফিলিস্তিনি বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত জাতীয় প্রশাসনিক কমিটি অস্ত্র জমা দেওয়ার বিষয়টি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করবে। চুক্তির শর্তে স্পষ্টভাবে বলা হয়েছে, উদ্ধারকৃত কোনো অস্ত্র সরাসরি ইসরায়েল বা অন্য কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হবে না। পুরো প্রক্রিয়াটির নিরপেক্ষতা বজায় রাখতে একটি আন্তর্জাতিক যাচাইকরণ কমিশন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী কাজ করবে। আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি এবং অস্ত্র জমা দেওয়ার অগ্রগতির উপর ভিত্তি করে ইসরায়েলি বাহিনী নির্ধারিত সীমান্ত রেখায় পিছিয়ে যাবে। গাজা বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধি নিকোলাই মলাদেনভ এই চুক্তিকে গাজার পুনর্গঠন ও টেকসই শান্তির পথে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। তবে মাঠ পর্যায়ে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে এখনও তা নিয়ে ব্যাপক সংশয় দেখা যাচ্ছে। হামাসের নীতি নির্ধারণী প্রতিনিধি গাজী হামাদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরায়েল চুক্তি শর্ত ভঙ্গ বা বাস্তবায়নের টালবাহানা করলে হামাসও কোনো পদক্ষেপ মেনে চলবে না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মনটাকে কাজ দিন। ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন, কিন্তু এই অবসরটাকেও কিভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন, কোনো কাজ না দেন, তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে। কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন, তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।